আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করে 2 মাস পার করলেও প্রতিশ্রুতি বাস্তবায়নের মহাসড়কে বিএনপি নেতৃত্বাধীন সরকার। ভোটের কালি মোছার আগে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড কর্মসূচি চালু সহ পর্যায়ক্রমে শুরু করেছে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন। যুদ্ধ পরিস্থিতিতেই বাড়তে দেয়নি তেলের দাম। জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ করতে ছুটির দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী সহ মন্ত্রিপরিষদের সদস্যরা। তবে এত কিছুর মাঝেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার সিন্ডিকেট পুরোপুরি ভাঙতে সরকার কিছুটা পিছিয়ে বলে মত অনেকের। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। বিএনপি সরকার গঠনের কদিনের মাথায় মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব পড়ে বিশ্ব জ্বালানি তেলের বাজারে। যুদ্ধের প্রভাবে বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও মানুষকে স্বস্তি দিতেই একেবারে নতুন সরকার এখন পর্যন্ত দেশে বাড়তে দেয়নি তেলের দাম। আঙুলে ভোটের কালি মুছে যাওয়ার আগেই একের পর এক প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে সরকার। ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু সহ মসজিদের ইমাম মুয়াজ্জিন ও ধর্মগুরুদের মাসিক সম্মানীর ব্যবস্থা করেছে সরকার। প্রায় 12 লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত ঋণ মওকুফ করার পাশাপাশি 22,000 কৃষকের হাতে তুলে দেওয়া হয়েছে কৃষি কার্ড। খাল খনন কর্মসূচির আওতায় 20,000 কিলোমিটার খাল ও জলাশয় খনন করবে সরকার। ইতোমধ্যে 54 জেলায় শুরু করেছে এ কাজ। এর বাইরেও সরকার বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ করা, রুগ্ন ও বন্ধ শিল্প প্রতিষ্ঠান চালু, শিল্প কারখানার উন্নয়নে পরিকল্পনা বাস্তবায়ন করা শুরু করেছে। বিদেশে উচ্চশিক্ষায় রাষ্ট্রীয় অর্থনৈতিক সহায়তায় সর্বোচ্চ 10 লাখ টাকা জামানতবিহীন ব্যাংক গ্যারান্টি, এছাড়াও ক্রীড়া উন্নয়ন ও নতুন কুড়ি কর্মসূচি চালু করেছে সরকার। চাঁদাবাজির বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে নির্দেশনা দিয়েছে সরকার। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জ্বালানি স্থিতিশীলতা আনতে জোর দিয়েছে তদারকিতে। তবে এত কিছুর পরও আইনশৃঙ্খলা পুরোপুরি নিয়ন্ত্রণ, পুরো জ্বালানি সংকট মোকাবেলা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে বাজার সিন্ডিকেট ভাঙতে সরকার কিছুটা পিছিয়ে বলে মত অনেকের। মাত্র 2 মাসে একটি সরকারের সফলতা ও ব্যর্থতা নিরূপণ করা সম্ভব নয়। তবে টেকসই উন্নয়ন কতটা হবে তা দেখতে সময় লাগবে আরও কিছুটা। শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার আবার ঊর্ধ্বমুখী। এতে ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ। বেড়েছে ভোজ্য তেল, ডিম ও সবজির দাম। একই অবস্থা মাছ, মাংস। তবে সপ্তাহের ব্যবধানে সোনালী ও ব্রয়লার মুরগির দাম কিছুটা কমলেও এখনও অস্বস্তিতে ক্রেতারা। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। জ্বালানি তেলের সংকটের প্রভাব এখন ছড়িয়ে পড়েছে কাঁচা বাজারেও। পরিবহন ব্যয় বৃদ্ধি ও সরবরাহ চেইনের ঘাটতিতে সবজি, মাছ, মাংস সহ নিত্যপণ্যের দাম বেড়েছে অপ্রত্যাশিতভাবে। মুরগির দাম কিন্তু বেশি না, আর মুরগিও খামারে আছে। কারণ হলো আমরা তেলের সংকটের কারণে আমরা একটু সমস্যা পাই দেখে। বাজার ঘুরে দেখা যায় হাতে গোনা কয়েকটি পণ্য ছাড়া অধিকাংশ সবজির দামই কেজিতে 80 টাকার উপরে। যে জিনিসের যে দাম, এই দাম তো আমরা গরিব মানুষ আমরা খাইতে পারি না। এটা তো প্রধানমন্ত্রী দেখে না। যদি দেখতো তাহলে আমাকে এই কষ্টটা লাগতো না। এটা ডিমের দামও বেশি। ডিম আগে আমরা 270 টাকা নিছি 30টা, এখন 300 টাকা। 300 টাকার নিচে পাচ্ছি না। সব কিছু দাম দেখতেছে। যেমন সামান্য একটা টমেটো আগে ছিল 40 টাকা, এখন বলতেছে 50 টাকা। তেল নিচে হলো 950, আগের থেকে তো বেশি 50 টাকা বেশি। এদিকে আমদানি নির্ভর সকল ধরনের পণ্য সহ ডিম, মাছ ও গরুর মাংসের দাম বেড়েছে। তেলের তো সরবরাহ কম। 5টা কোম্পানি তেল দিত, এখন 1-2 কোম্পানি সরবরাহ দিচ্ছে। তেমন গায়ে দামে নিচ্ছে। 1 লিটার 195 টাকা কিনা, গায়ের রেট 195 করে। আমদানি করা প্রোডাক্ট দাম বাড়ছে। আলু বোকরা, কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম এগুলো প্রত্যেকদিন দাম বাড়তেছে। তবে কিছুটা স্বস্তি দিয়েছে সোনালী ও ব্রয়লার মুরগি ও কাঁচামরিচের দাম। দাম সাধ্যের মধ্যেই আছে। কাঁচামরিচ 40 টাকা। আব্দুর রহিম, আরটিভি, ঢাকা। চীনের আনহুই প্রদেশের উপগভর্নর সান ইয়াংয়ের সঙ্গে বৈঠক করেছেন চীন সফররত বিএনপির প্রতিনিধি দল। চীনের হেফেই এর এমপার্ক গ্রান্ড হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চীনের পক্ষ থেকে আনহুই প্রাদেশিক পররাষ্ট্র বিষয়ক দপ্তরের মহাপরিচালক কিন জুনফেং সহ একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ইসমাইল জাভেউল্লাহর নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দলে রয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী এমপি, শামসুজ্জামান দুদু, ডক্টর আসাদুজ্জামান রিপন সহ বিভিন্ন পর্যায়ে 16 জন নেতা। এছাড়া আগামী 19 এপ্রিল বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই সফরে চীন যাবেন। ছুটির দিনেও জ্বালানি তেল নিতে ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালকরা। দীর্ঘ 8 থেকে 10 ঘন্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত জ্বালানি না পাওয়ার অভিযোগ ভোক্তাদের। রাজধানীর অনেক পাম্পই সরবরাহ করা হচ্ছে না জ্বালানি তেল, আবার যেখানে দেয়া হচ্ছে সেখানেও নেই পর্যাপ্ত সরবরাহ, ফলে দুর্ভোগ চরমে উঠেছে। এমন পরিস্থিতি থেকে মুক্তি চান গ্রাহকরা। শাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। গ্রীষ্মের খরতাপে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, স্থবির যানবাহনের চাকা। তেলের অপেক্ষায় যানবাহনের সারি পৌঁছেছে কয়েক কিলোমিটার। কাঙ্ক্ষিত তেল কখন মিলবে জানে না কেউ। রাজধানীর সব পাম্পের একই চিত্র, তেলের সরবরাহ না থাকায় বন্ধ অনেক পাম্প। আবার যেখানে দেয়া হচ্ছে তা পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন চালকরা। রাত 12টা দাঁড়াইছি, এখন এই 50ছি। পাম্পে গেলে তেল দেবো 2000 টাকা, 2000 টাকা তেল দেওয়া তো আমার 2 দিনও চলবো না, আবার 2 দিন পরে আবার এরকম খাটতে হইব। তারা বলছে যে যদি গাড়ি না চলে তাহলে তো তোমার রাইখে আমি বসায় বসায় বেতন দিতে পারবো না। রাজধানীর পাম্পগুলোতে এদিন ট্রাকের লম্বা লাইন দেখা যায়। পিকআপের ড্রাইভারের মনেই করে না, এই সমস্ত গাড়িগুলো ঢাকা সিটির বিভিন্ন জেলা বিভিন্ন ডিস্ট্রিক্টে যাইমু, তেলের কারণে যাইতে পারতাছি না। হাইতে গেলে মনে করেন যে আমার গাড়িতে বড়দের 500 টাকার তেল দেয়, তাও মনে করেন যে বহুত 2-3 ঘন্টা থাকার পরে। এদিকে জ্বালানি সংকট ও পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে বাংলাদেশের নগরায়ন ও উন্নয়ন ভাবনা আলোচনা সভার আয়োজন করে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট। রেল নেটওয়ার্ক এবং নৌ নেটওয়ার্ক, সেটাকে কিভাবে আমাদের এই যে পণ্য পরিবহনে আরও বেশি কাজে লাগানো যায়। যেখানে আমদানি নির্ভর জ্বালানি থেকে সরে আসা ও নবায়নযোগ্য জ্বালানিতে জোর দেওয়ার আহ্বান জানানো হয়। স্থানীয় সরকার, পল্লী বিদ্যুৎ এবং জ্বালানি বিভাগের মধ্যে সমন্বয় লাগবে এবং এনার্জি ডিমান্ড ম্যাপিং লাগবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, কোন এলাকা কী ধরনের এনার্জি ডিমান্ড তৈরি করছে। কমিউনিটি বেসড আমাদের কি এবং হাউসহোল্ড বেসড সচেতনতা লাগবে। জ্বালানির উপর নির্ভরশীলতা কমানো যায় সেটার চিন্তা করতে হবে, অন্যথায় আমাদের রিনিউয়েবল এনার্জি করতে হবে, যেটা আমরা আমাদের বিদ্যুৎ তৈরি করতে পারি, আমরা আমাদের উইন্ড মিলের ব্যবহার বাড়াতে পারি। আলোচকরা শহরের ব্যবস্থার উন্নয়ন ও নগর কাঠামোর ভুলগুলো ঠিক করার প্রতি জোর দেন। ক্রাইসিস হয়েছে, সেই জন্য শাকিবুর রহমান, RTV, ঢাকা। সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে জ্বালানি তেলের সংকট। তেল সংগ্রহের নিরন্তর চেষ্টায় ওলটপালট হয়ে যাচ্ছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। এদিকে তেল সংকটে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে কমেছে যানবাহন চলাচল। গাড়ির সংখ্যা কমে যাওয়ায় বাস কাউন্টারগুলোতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। অন্যদিকে পাথরঘাটায় ডিজেল সংকটে নদীতে যেতে পারছে না মাছ ধরার ট্রলার। এতে কার্যত স্থবির হয়ে পড়েছে মাছ ধরার কার্যক্রম। এছাড়াও ঈশ্বরদী, কুড়িগ্রাম ও হবিগঞ্জের ফিলিং স্টেশনগুলোতে তেল নিতে বাড়ছে মোটরসাইকেলের চাপ। হট্টগোল আর ধাক্কাধাক্কির দৃশ্য দেখা গেছে কয়েকটি স্থানে। আগে এতক্ষণ সময় লাগতো না, এখন একটু বেশি সময় লাগছে, গাড়ি পেতে কষ্ট হচ্ছে। এই তেলের সংকটের কারণে গাড়ি তো কোনো সামনে চালাইতে পারবো না। কুয়াকাটা পাথরঘাটা রোডে গাড়ি চলতো 30 থেকে 35 টিপ, এখন তেলের সংকটের কারণে গাড়ি পাই 14-15 টিপ। অনেক পাম্পে গেছি, কোন পাম্পে তেল নেই, আমি তো লাস্টে এখানে আসলাম, এখানে তেল নেই। বেড়েই চলছে হামের প্রাদুর্ভাব, দীর্ঘ হচ্ছে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। সরকারের পক্ষ থেকে নানাভাবে আশ্বস্ত করা হলেও কার্যত সমস্যা সমাধানে কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান নয়। ফলে আক্রান্তরা উপযুক্ত সেবা পাচ্ছে না বলে অভিযোগ করেছেন রোগীর স্বজনরা। উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালগুলোর কাঠামো ভঙ্গুর হওয়ায় সেখানে প্রয়োজনীয় চিকিৎসাও মিলছে না। এ অবস্থায় রাজধানীমুখী রোগীর চাপ বাড়ছে। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। চাঁদপুরের মঈনুদ্দিন সংসার চলে অটোরিকশা চালিয়ে, 6 জনের ভরণ পোষণ চালিয়ে এবার যুদ্ধ করছেন হামের সাথে। গত 1 মাস যাবৎ 7 মাস ও 4 বছর বয়সী 2 মেয়েকে নিয়ে দৌড়াচ্ছেন বিভিন্ন হাসপাতালের বারান্দায়। অবশেষে ঠাঁই হলো মহাখালী বিশেষায়িত কোভিড হাসপাতালে। স্ত্রীর স্বর্ণ ও জমানো টাকা ভেঙে করছেন হামে আক্রান্ত মেয়েদের চিকিৎসা। একটা 4 বছর, একটা 7 মাস। আমার 2টা বাচ্চা একই অবস্থা, সেমে অসুস্থ। একটা হয়েছে 1 মাস, একটা হয়েছে 25 দিন। চিকিৎসা চালাইতেছে। আমার ওয়াইফের গয়না ছিল
ছোট কিছু গয়না ছিল আমি তাও বিক্রি করে ও চিকিৎসা চালাইতেছে। একই চিত্র নরসিংদীর কৃষক হাবিবুর রহমানের জীবনেও। 5,000 টাকার অ্যাম্বুলেন্স ভাড়া দিয়ে প্রিয় সন্তানকে নিয়ে এসেছেন হাসপাতালে। গাড়ি ঘোড়া পাই না, আমরা অ্যাম্বুলেন্স মানে তাইছি আমরা 5,000 টাকা দিয়েছি, নাও 5,000 টাকা দিয়ে অ্যাম্বুলেন্স বাড়াবো। আর যদি আমরা যদি নজরুল সদর থাকতো তো আমরা আর প্রয়োজন পড়ে না। উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা না মিলায় রাজধানীমুখী হাসপাতালে রোগীর চাপ বাড়ছে। এটা এত ভয়াবহ অবস্থা ছিল আমার বাবুর, মানে চোখের নিচে রেশ ছিল, চোখ ফুলে গেছে, মুখের মধ্যে রেশ ছিল, মানে আমাদের যে কি একটা অবস্থা ছিল, সবাই ভয় পাইছিল। অসুস্থ হওয়ার পরে গেছিলাম ইসলামপুর তা ফিরে দিছে, শ্যামলীতে গেছিলাম, শ্যামলী থেকে এইদিকে পাঠিয়ে দিছিল। জেলা উপজেলা থাকলে তো আমাদের এত দূর আসতাম না। আমরা ঢাকা শরৎপুর থেকে ঢাকা আসছি, ঢাকা মেডিকেল আছে, প্রথম ঢাকা মেডিকেল থেকে আমাদের পাঠাইছে ডিএনসিতে পাঠাইছে। শিশুদের পুষ্টিকর খাবার দেওয়ার পাশাপাশি আরও বেশি সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। বিপুল দেবরাই, RTV, ঢাকা। দেশজুড়ে বাড়ছে হামের সংক্রমণ। 24 ঘন্টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে এক শিশু মৃত্যু হয়েছে। নতুন করে 30 জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে হাম আক্রান্ত 26 শিশুকে ভর্তি করা হয়েছে। খুলনা বিভাগে উপসর্গ নিয়ে নতুন করে 97 শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বরগুনায় নতুন করে হাম আক্রান্ত হয়েছে আরও 33 জন। ঝালকাঠিতে হামে আক্রান্ত হয়ে 6 শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশে কোনো খাদ্য ঘাটতি না থাকলেও দারিদ্র্য বিমোচন ও তরুণদের সুরক্ষা এখন বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর 100 ফিটে JCI কার্নিভালে অংশ নিয়ে কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এখন আবার সেই স্বপ্ন দেখতে শুরু করেছে দেশের মানুষ। এ সময় সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করে মন্ত্রী বলেন, এই মাধ্যম সবসময় ভালো কিছু বয়ে আনে না, যে কারণে উন্নত দেশে এর ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি। আসলে সবাই পরস্পরের বন্ধু হতে চাই এবং বন্ধুত্বের সম্পর্কটাই হচ্ছে সবচেয়ে কাছের সম্পর্ক। সংসদে বিরোধী দলের কণ্ঠরোধ করা হচ্ছে, যার ফলে জনস্বাস্থ্য রক্ষায় 11 দলীয় ঐক্য রাজপথে নামতে বাধ্য হতে হচ্ছে। এ অভিযোগ করেছেন জামাত ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। রাজধানী মগবাজারে আল ফালাহ মিলনায়তনে দলটির জেলা আমির সম্মেলনে এ অভিযোগ করেন তিনি বলেন, সংবিধান ইচ্ছেমতো সংশোধনের মাধ্যমে ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনার চেষ্টা করছে বিএনপি। জামাত আমির বলেন, সবশেষ জাতীয় নির্বাচনে ব্যাপক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জুলাইয়ের চেতনাকে ক্ষুণ্ণ করা হয়েছে। তবে সুস্থ রাজনীতির ধারাবাহিকতা বজায় রাখতে এবং বৃহত্তর জাতীয় স্বার্থ বিবেচনায় তারা নির্বাচনের ফল মেনে নিয়েছেন। যেদিন গণভোটের গণরায়কে অস্বীকার করা হয়েছে, সেদিন থেকেই নূতন ফ্যাসিজমের যাত্রা শুরু হয়েছে। গণতন্ত্রের মূল্যবোধিত হচ্ছে মানুষের অধিকাংশের রায়কে সম্মান করা, আর এখানে অধিকাংশের রায়কে করা হলো অপমান। আমরা আশঙ্কা করছি অতীতের ফ্যাসিজমের চাইতে আগামীর ফ্যাসিজম হবে আরও ভয়াবহ। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা মুমূর্ষু রোগীকে বাঁচাতে বিপুল অর্থ খরচ করেই নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসা দিতে বাধ্য হন স্বজনরা। ইন্টেন্সিভ ক্রিটিক্যাল কেয়ার ইউনিট বা ICU সেবাকেই প্রতারণার হাতিয়ার বানিয়েছে অনেক হাসপাতাল। এসব হাসপাতালের কর্মকাণ্ডকে প্রতি বছর বৈধতাও দিয়ে আসছে স্বাস্থ্য অধিদপ্তর। চিকিৎসক ও বিশেষজ্ঞরা বলছেন, একটি দেশে এভাবে স্বাস্থ্য সেবা খাত চলতে পারে না। নাজমুল হোসেন সাইমনের ক্যামেরায় মোহাম্মদ সাইমের ধারাবাহিকের আজ থাকছে শেষ পর্ব। রাজধানীর বেশ কিছু বেসরকারি হাসপাতাল মাত্র একজন মেডিকেল অফিসার ও নার্স দিয়েই রোগীর স্বজনদের কাছ থেকে ICU সেবার নামে হাতিয়ে নেওয়া হচ্ছে বিপুল পরিমাণ অর্থ। 3 দিন আমার হিসাব দিছে, শুধু ICU বিল 14,100, মেডিসিন করলো সব আলাদা।
আমাদের খালি একটা করে রিসিপ্ট ধরাই দেয়, সারা দিন রাত ওইভাবে। এবং তো আমি আজকে 2 দিনে আমি 64,000 টাকার পরীক্ষা আর ওষুধ কাটছি। এমন বাস্তবতায় স্বাস্থ্য অধিদপ্তর বলছে অনকল ডাক্তারের মাধ্যমেও দেয়া যাবে এই সেবা। আইসিইউর জন্য আপনার নিয়োগপ্রাপ্ত মেডিকেল অফিসার থাকবে প্রশিক্ষিত, আর কনসালটেন্ট সাধারণত তারা অনকলে আসে, 1 নম্বর কথা। এবং যারা মেডিকেল অফিসার থাকবে এরা অবশ্যই প্রশিক্ষিত হতে হবে, এবং অনকল চাইবা মাত্রই একজন কনসালটেন্ট আসার মতো ব্যবস্থা থাকতে হবে তাকে। তবে সিভিল সার্জন সহ চিকিৎসকরা বলছেন আইসিইউ সেবার মান নিশ্চিত করতে থাকতে হবে একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক ও পরীক্ষক। অ্যাডাল্ট আইসিইউ যদি হয় সেক্ষেত্রে আপনাকে অ্যাডাল্ট রোগী দেখার জন্য ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন স্পেশালিস্ট এদেরকে থাকতেই হবে। আর এনআইসিইউ যেটা সেক্ষেত্রে পিডিয়াট্রিক্সের মধ্যে স্পেশালিস্ট ম্যান্ডেটরি থাকতেই হবে। সাপোর্টিং যে স্টাফ 1 বেডের জন্য একজন নার্স আর 5 বেডের জন্য একজন স্পেশালিস্ট ম্যান্ডেটরি। একজন মেডিকেল অফিসার দিয়ে একটা আইসিইউ চলবে এটা হতে পারে না। এখানে তো আমি প্রথমেই বলছি একটা টিম ওয়ার্ক, একটা মেডিকেল অফিসার দিয়ে হবে না, এখানে কিন্তু স্পেশালিস্ট থাকতে হবে। আইসিইউতে কিন্তু স্পেশালিস্ট থাকতে হবে, মেডিসিন স্পেশালিস্ট থাকতে হবে, আপনার রেসপিরেটরি মেডিসিন থাকতে, অ্যানেস্থেটিস্ট থাকতে হবে, এটা কিন্তু স্পেশালিস্ট থাকতে হবে, 24 ঘন্টা স্পেশালিস্ট থাকবে। হ্যাঁ, সেই জিনিসটা আমরা মনে করি যে এটা হওয়া উচিত না, মানে একজন মেডিকেল অফিসার একটা আইসিইউ চলা উচিত। আর জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা তাগিদ দিচ্ছেন বেসরকারি চিকিৎসা খাতকে নিয়মে ফেরাতে দ্রুত নীতিমালা করে তার বাস্তবায়নের। সরকারি হাসপাতালের জনবল যেন বেসরকারি হাসপাতালে কাজ করার সুযোগ না থাকে সেটা অবশ্যই বন্ধ করা উচিত। এখন হয়তো সেই আইনটা পুরোপুরিভাবে নেই, সেই আইনটা আমাদের পর্যায়ক্রমে একটা বলা উচিত যে আমরা 5 বছরের মধ্যে করব, বা 3 বছরের মধ্যে, বা 10 বছরের মধ্যে, এরকম একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করে করা উচিত। না হলে এই বেসরকারি হাসপাতালগুলো নিজের পায়ে দাঁড়াবে না এবং মানুষ মানসম্মত সেবা পাবে না। দেশে বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে এমনটা ঘটছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী। বিশেষজ্ঞ আছে, শর্টেজ আছে, বাট কভার করে নিচ্ছে। দেশে বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবকে কাজে লাগিয়ে জনগণের সাথে উন্নত সেবার নামে এসব প্রতারণা বন্ধে সরকারি হাসপাতালগুলোতে আইসিইউ বেডের সংখ্যা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। মোহাম্মদ সায়েম, আরটিভি, ঢাকা। দেশে এপ্রিল ও মে মাসে পূর্ণ জ্বালানির সক্ষমতা রয়েছে এবং সরকার জুন মাসে জ্বালানি মজুদের চেষ্টা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। সকালে চট্টগ্রামের পতেঙ্গা ইস্টার্ন রিফাইনারি পরিদর্শনে এসে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও জানান, দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ রয়েছে। বিভিন্ন উৎস থেকেও জ্বালানি সংগ্রহের চেষ্টা করছে সরকার। ইস্টার্ন রিফাইনারিতে জ্বালানি পরিশোধন বন্ধ থাকায় পরিশোধিত জ্বালানি আমদানিতে মনোযোগ দিয়েছে সরকার। বর্তমানে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি পরিশোধিত জ্বালানি আমাদের মজুদ রয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমাদের প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশেও 6 সপ্তাহ সমপরিমাণ জেট ফুয়েল রয়েছে। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 4:05টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।